অপরাধী। নিয়ম অনুযায়ী কর্তব্যগুলো পালন করে শশীচরণ তার প্রাপ্তবয়স্ক পরিশ্রান্ত ক্লান্ত দেহটা তার তরুণ ডাক্তারের পায়ে লুটিয়ে দিয়ে হাত দুটো প্রণামের ভঙ্গিতে ভেজা মুখে বললে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমার দাদাকে বাঁচান। ও কিছু হয়ে গেলে যে সারা জীবন এই পাপের বোঝা, না না না, এই পাপের বোঝা আমি আর বইতে পারবো না। শেষের কথাগুলো কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো শশীচরণকে দুহাত তুলে একটি হাত তার কাঁধে রেখে ডাক্তার আশ্বাস দিয়ে বললেন, একটু ধৈর্য ধরুন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন আমাদের উপর, আর বাকিটা তো ওনার হাতে। শশীচরণ তার নিথর দেহটা টেনে এনে একটি কাঠের চেয়ারের উপর বসালো। শশীবাবু কে আছেন? রুম থেকে ডাক্তার নিজে বেরিয়ে এসে শশীচরণকে নিয়ে গেল। শ্যামাচরণ ডাক্তারকে একটা অনুরোধ জানালো, কিছুক্ষণের জন্য তাদের একটু একাকী থাকার অনুরোধ। ডাক্তারের ইচ্ছে না থাকলেও সে অনুরোধ তিনি ফেলতে পারলেন না। এক অদ্ভুত প্রশ্ন করে শ্যামাচরণ কথা শুরু করল। অতীতের সেই দিনটার কথা মনে পড়ে। দাদার কথায় শশীচরণের পুরনো দিনের অনেক কথাই মনে পড়ল। শিশু বয়সের দাদাই তো ছিল তার একমাত্র সঙ্গী। শিশু বয়সে অনেক সময় কাটিয়েছে দাদার সঙ্গে, কাটিয়েছে অনেক মুহূর্ত। কিন্তু আজ যে কোন দিনটার কথা বলতে চায় দাদা, তা সে বলে উঠতে পারল না। শ্যামচরণ কয়েকবার কষ্ট করে কেশে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো, গোল পুকুরটা আমাদের মিঠু বাঙালি করে রেখেছিল, তো সেবার যখন পুকুর থেকে মাছ চুরি হতে লাগলো, তখন সমস্যায় পড়লো গোটা পরিবার, সমস্যায় পড়লাম আমরা। একদিন পুকুরে জাল দিতে নেমে জেলেরা কিছু হাতি জাল আবিষ্কার করে, আর তখনই বিষয়টা পরিষ্কার হয়। ডিউটি বাড়িয়ে যখন ফাঁদি জালের চোরকে ধরা সম্ভব হচ্ছিল না, তখনই নামলো সেই বর্ষা। বর্ষার প্রতিটি রাতেই একটা নির্দিষ্ট সীমানা ঘুরে তবেই মাছ ধরা শেষ করলাম আমরা। আমার হাতে থাকতো তীব্র গতি সম্পন্ন একটা লাইট, এবং অপর হাতে একটি মাছ সঞ্চয়ের জায়গা, আর রতন জ্যাঠার কাছে থাকতো একটা ধারালো ছুরি। আমার হাতে যেগুলো বাড়া পড়তো সেগুলো গরলে ছোট। মাঠে জল যাওয়ার জন্য রাস্তার উপর একটা সাঁকো ছিল মধুগঞ্জ গ্রামের মুখটায়। বর্ষায় নদী বাড়লে সেদিক দিয়ে জল ছুটে মাঠে নামতো, আর ঠিক সেখানেই কেউ বা কারা বাঁশের সাহায্যে কাপড় ঝুলিয়ে রাখতো মাছ ধরার তাগিদে। মাছ লাফিয়ে সেখানে পড়লে আর নিস্তার নেই। হঠাৎ রতন জ্যাঠা একটু অস্থির হয়ে বলল, চল বাড়ি চল, বুঝলি, পেটটা একটু গন্ডগোল করছে। আমার তখন নেশা ধরে গেছে, বললাম, শোল মাছ জ্যাঠা, দুটো। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। গেঞ্জির মাথার দিকের অংশটা দুটি হাতল দিয়ে বাঁধতেই গেঞ্জির একদিকে সমস্ত পথ বন্ধ হলো। দুটোকে তৃপ্তি করে ধরে গেঞ্জির ভেতর তুলে যখন ডাঙায় আনলাম, তখন যে কি ভালো লাগছিল। আর ঠিক তখনই হঠাৎ হঠাৎ করে একটা আওয়াজ আমার জীবনে চরম অপরাধের একটা বার্তা বয়ে নিয়ে এলো। শিকারী মাছ ধরবে বলে যে ফাঁদি জাল ব্যবহার করেছিল, তাতে কিছু একটা আটকে পড়েছে। মাছ ভেবে যার প্রতি আমার আকর্ষণ জন্মেছিল, সেটা আসলে একটি বিষধর সাপ। মাছের লোভে জলে নেমে ফাঁদে জড়িয়েছিল। সাপের ভয়ে যখন পিছু পা হাঁটছিলাম, ঠিক তখনই একটা ভয়ানক বুদ্ধি খেলে গেল মাথায়। পাশে পড়ে থাকা লাঠিটা যদি সেই মুহূর্তে না পেতাম, তবে হয়তো ওই ভয়ানক অপরাধ আমি কোনোদিন করতাম না।
লাঠিটা তুলেছিলাম ওর মৃত্যুর আগে ওকে দিয়ে একটা কাজ করিয়ে নেব বলে। লাঠি দিয়ে চাপ মারতে দুটো কঞ্চির বাঁধন ছেড়ে সাপ সমেত জালটা উঠে এলো লাঠির ডগায়। তারপর এগিয়ে চললো আমার সাথে, থামলো আমাদের পুকুরের বিপরীত প্রান্তে এসে। আলোটা পুকুরের ঠিক পাড়ে ফেলতেই একটা পায়ের ছাপ আবিষ্কার করে ফেললাম। ছাপটা টাটকা, শব্দ কেউ পুকুরে জাল পেতে রেখে গেছে। আমি বিবেক বুদ্ধি হারিয়ে নিষ্ঠুরের মতো হিংস্র সাপ থেকে পুকুরের পাতা সেই ফাঁকটির সঙ্গে চড়িয়ে দিলাম। সেদিনের পরিকল্পনাটা কাজে লেগে গেল। পরদিন ঘুম ভাঙলো বাড়িতে হওয়া একটি আলোচনা শুনে। ভোরের অন্ধকারে দুজন মুর্শিদাবাদী রাজমিস্ত্রি বাগানে এসেছিল, আর তখনই পুকুরের পাড়ে একজনকে নাকি সাপে কাটে। লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কালেই তার নাকি মৃত্যু হয়। শ্যামচরণ তার এই অপরাধটুকু বলে থামলো। তবে আমার অপরাধটিও কম কিসের বলতে পারো? শ্যামচরণ শেষবারের জন্য বলেন, সে আরম্ভ করলো, ছেলেটিকে আগে কোনোদিন দেখিনি। তার নাম বাড়ির সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, কিন্তু রোগা কালো লম্বাটে কোকড়ানো চুলওয়ালা ছেলেটাকে যদি কেউ আজও আমার সামনে এনে দাঁড় করায় তবে চিনতে ভুল হবে না, যদিও তা সম্ভব না। দিনটা ছিল রবিবার। সেইবার বড় মামা আম পাড়বে বলে একটা জালতি বেঁধেছিল। দাদুর বাগানে আম, লিচু, নারকেল সব গাছই ছিল, কিন্তু মাল আসতো না বাড়িতে। মানুষের অত্যাচার ছিল প্রচুর, হয়তো ব্যবধানই তার প্রধান কারণ। সে যাই হোক, বড় মামা দেখে সেদিন জাল বেঁধে ফেললেন। বললেন, পঞ্চভূতে সবার করার চেয়ে এখানে গুড় দিয়ে ফুটিয়ে রাখলে চলবে কিছুদিন। একটা প্লাস্টিকের বস্তা দিয়ে বড় মা বললেন, বাগান চিনিস তো, এই নে, এটা নিয়ে এগো, আমরা যাচ্ছি। কি রে পারতে পারবি তো? বলে দেখলাম মামা নিজেই লুঙ্গিতে কাঁচা দিলেন, তারপর একটা প্রমাণ করে অনেক কষ্টে গাছের উপর চড়ে বসলেন। দুটো গাছের ফল পাড়তে সময় লাগলো প্রায় আধ ঘন্টার মতো। গাছ আরো বেশ কয়েকটা রয়েছে বটে, কিন্তু শরীর বয় না মামা। বলে, চল আরো একদিন আসবো, আজ আর ভালো লাগছে না। কিছুদিন এগোতেই মামার একটা কথা মনে পড়ে গেল। কোনটা নিয়েছিস? না, কোনটা যে না হয়নি, তখন সেটা মনে পড়লো আমার। আমি ফাঁকা ছিলাম, ফুলটা আমারও ছিল, তাই আরো একবার যেতে হলো বাগানে। বাগানে ঢুকতেই এবার প্রথমে যেটা নজর এলো, সেটা একজন ছেলে দেখে নারকল গাছ বেয়ে নিচে নামলি, অর্থাৎ চুরি করতে এসেছে ছেলেটা। আমায় দেখে সে তাড়াতাড়ি করে নামতে লাগলো। আমিও ফোন ঘুরে দৌড়তে লাগলাম তার পিছনে। ছেলেটি গাছের পিছুটা উপর থেকে মাটিতে ঝাঁপ দিয়ে দৌড়তে শুরু করলো। আমিও তার পিছু নিলাম। নির্জন দুপুরে খালি ফাঁকা মাঠের উপর চোর ধরার লড়াই। ছেলেটি একবার পিছু আমার দিকে ঘুরে দেখার চেষ্টা করলো, আর তখনই একটা উঁচু নিচু স্থানে পা পড়ে ছেলেটা দেহটা নিয়ন্ত্রণ হারিয়ে একদম আছড়ে পড়লো একটা উঁচু আলির উপর। চলমান দেহটা কয়েক পা ঘুরে কিছু দূর গিয়ে চিত হয়ে থেমে গেল। তারপর কয়েকবার গুম গো আওয়াজ করতে করতে কাঁপতে থামলো দেহটা। আর সেদিন সাহায্যের হাত না বাড়িয়ে নিষ্ঠুরের মতো আমি ফিরে এসেছিলাম। শুনেছিলাম ডাক্তারের চিকিৎসায় কিছুদিন বেঁচেছিল। ডান পাটা ভেঙে গিয়েছিল, সঙ্গে ভারী চোট পেয়েছিল বুকে। আর বুকের চোটটা এতটাই জোরালো ছিল যে সে আর সেখানে ফিরে আসতে পারেনি। এক লাশ যন্ত্রণা শশীচরণের গলায় এসে যেন তার বাক রূপ ঘটালো। চোখের কোণে জমে থাকা শেষ ফোঁটাটুকু গড়িয়ে পড়ল শ্যামচরণের বুকে। তারপর দেহটাও। শশীচরণ অনুভব করলো
দাদার শীতল দেহটা যেন শরীর শিবের মতো ঠান্ডা। দেহটার সামনেই আধ খোলা চোখটা তাকিয়ে রয়েছে উপরের দিকে, খোলা মুখটাও। দাদা নিশ্চল দেহটা নাড়াতে নাড়াতে শশীচরণ কয়েকবার চিৎকার করে উঠল, আর তারপর নিয়মের সেই কঠোর পরিহাস শশীচরণ সহ্য করতে পারল না। তার গোটা দেহটা একবার ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল, আর তারপর নিস্তেজ হয়ে ধীরে ধীরে শ্যামাচরণের বুকে এসে পড়ল। নমস্কার, আমি আমি স্বপন সান্যাল। আমি শ্রীরায় ভট্টাচার্য।